হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগত। অনেকদিন পরে ভিডিও বানানো হচ্ছে, তো এটা এই হাল ফিলে হয়ে যাওয়া পিএসসি ক্লার্কশিপ যে প্রিলি হয়েছে তার ফার্স্ট শিফটের অঙ্কগুলোর সলভ নিয়ে ভিডিওটা। তো ঠিক আছে, দেখো কীরকম ফার্স্ট শিফটে এসেছিলো, মানে ফার্স্ট সেশনে যেটা এসেছিলো, 4টে সেশনে পরীক্ষাটা হয়েছিল, এটা ফার্স্ট সেশন। তো কীরকম অঙ্ক এসেছিলো আর সেগুলোকে কীরকমভাবে পরীক্ষার হলে সলভ করলে ভালো হতো। প্রথম অঙ্কটা মানে অঙ্ক আর জিকে মিশিয়ে ছিল, তাই শুধু আমি অঙ্কগুলোকে সেখান থেকে কেটে কেটে নিয়েছি, তাই নাম্বারিংটা একটু আলাদা আলাদা হয়ে থাকতে পারে কোশ্চেনের, কিন্তু সব মানে 30টা অঙ্কই আছে। দেখা যাক কি আছে। 31 নাম্বারটা, যে 10টি পুরুষ একটি কাজ, বলেছে 10টি পুরুষ একটি কাজ 15 দিনে শেষ করে আর 15 জন মহিলা ওই কাজ 12 দিনে করে, তাহলে 10 জন পুরুষ এবং 15 জন মহিলা একসাথে যদি করে সেই কাজটা কত দিনে করবে। কিভাবে করব? খুব শর্ট ট্রিক্স আমাদের যেটা জানা আছে, যে 15 দিনে করছে আর 12 দিনে করে, আর একসাথে যেহেতু বলেছে তাই দুটোকে যোগ, তাহলে 5 আর 2 7 আর 1 এর 1 2। এবার কাটাকাটি করতে হবে। 3 9 27, 3 4 12, 3 3 9, 3 5 15, তাহলে 5 4 20/3, 20/3 দিনে। তাহলে এটাকে পূর্ণ ভেঙে নিলে কত হবে? 3 6 18, 2/3 দিনে। হয়ে গেল আমাদের উত্তর। প্লেন একদম সহজ অঙ্ক। ঠিক আছে, দুটি ট্রেনের গতিবেগের অনুপাত দিয়ে দিয়েছে 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিমি যায়, তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ কত? আমরা গতিবেগ বা স্পিড পেতে গেলে কি জানি? স্পিড পেতে গেলে ডিস্টেন্স বাই টাইম। তাহলে দ্বিতীয় ট্রেনটি মানে সেকেন্ড ট্রেনটির ক্ষেত্রে কি বলে দিয়েছে? সে 400 কিমি যাচ্ছে কত ঘন্টায়? 4 ঘন্টায়। এখান থেকে আমি দ্বিতীয় ট্রেনটির স্পিড পেয়ে যাব। কত পেয়ে যাব? 100 পেয়ে যাব কাটাকাটি করলে। আর দুটো ট্রেনের গতিবেগের অনুপাত 7:8 বলে দিয়েছে। 7:8 স্পিড রেশিও এটা বলে দিয়েছে প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেন। আর দ্বিতীয় ট্রেনের এই 8 সমান সমান এখনই পেয়ে গেলাম আমি 100 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কি? তবে প্রথম ট্রেনটির গতিবেগ কত? তাহলে 7 সমান সমান কত? এখানে দেখো, এখান থেকেই অঙ্ক শেষ, আর কিছু করার দরকার নেই পরীক্ষার। 8-এর সঙ্গে মানে 100কে আমরা 8 দিয়ে ভাগ করতে পারি না, আবার 7-এর সঙ্গে 8-এরও পুরোপুরি ভাগ যায় না। তার মানে যে মানে উত্তরটা আসবে সেটা দশমিকে আসবে, আর কেবল একটা অপশানে এখানে দশমিকে রয়েছে, তাই না? তো এটাই উত্তর। এবার না পারলে মানে হলে মানে পুরোটা করে দেখিয়ে দিই, যে 4 2 8, 4 25 7 25 125, নিচে 2 আসবে, তাহলে এখানে কাটা 2 8 16, 2 7 14, 2 5 10। তাহলে দ্বিতীয় ট্রেনটির এটা কোনটা? সেকেন্ড, এই ফার্স্ট ট্রেন, ফার্স্ট প্রথম ট্রেনটির গতিবেগ 87.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এইভাবে জিনিসগুলো যদি করা যায় তাহলে পরীক্ষার হলে কিন্তু সময়টা বেঁচে যেতে পারে। পরবর্তীটা কি আছে? কোন দুটি মৌলিক সংখ্যা দিয়ে 143কে ভাগ করলে, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলোই, যেরকম এক্সাম্পল 2 3 5 7, এগুলোকে বলা হয় 11 13 17, এগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তো কোন দুটি মৌলিক সংখ্যা, যেগুলো আছে সবগুলোই মৌলিক সংখ্যা, একটা কিন্তু মৌলিক সংখ্যা না, একটু মাথায় রাখবে। তো কোন দুটি মৌলিক সংখ্যা দিয়ে 143কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? তার মানে আমরা বলতে পারি 143-এর সঙ্গে যদি আমরা 3 বিয়োগ করে দিই তাহলে কত পাবো? 140। তাহলে 140 দিয়ে সেগুলোকে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকবে না, তাই বলতে পারি। এবার দেখো 5 আর 7-এর যদি লসাগু করি, লসাগু কত হবে? 5 7 35, 35 140 দিয়ে ভাগ করা যাবে। সুতরাং এটাই উত্তর। আর যদি তা না বুঝতে পারো, দেখো এটাকে আমি 5 দিয়েও ভাগ করতে পারবো, 7 দিয়েও ভাগ করতে পারবো, তাই না? কিন্তু যদি অপশন এ কে দেখি, 140কে 2 দিয়ে ভাগ করা যাবে, এই 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 11 দিয়ে ভাগ করা যাবে না, তাই অপশন বিটাও সেক্ষেত্রে সঠিক হচ্ছে না। অপশন সিও হবে না, কারণ 4 আর 1 5, 5 তো 3 দিয়ে ভাগ যায় না, তাই সিটাও হচ্ছে না, তাই অপশন ডি। তাই কিচ্ছু করতে হলো না, চোখের দেখাতে অঙ্ক হয়ে গেল। আচ্ছা, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1356, 1868 এবং 1764কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 12 ভাগশেষ থাকবে? কোন বৃহত্তম? বৃহত্তম বলেছে মানে গসাগুর ব্যাপার। তো 1356 বলেছে, 1868 এবং 1764, সবারই সঙ্গে আমি যদি 12 বিয়োগ দিই তাহলে কত পেয়ে যাবে বিয়োগ দেওয়ার পরে? এটা হচ্ছে 4
4 1 3, এখানে যদি বিয়োগ দিই 6 4 1 8, আর এখানে 2 5 2 7, বৃহত্তম বলেছে তাই এই তিনটের গসাগু নিয়ে নেবে, যেটা গসাগু পাবে সেটাই উত্তর হয়ে যাবে। দেখবে 64 গসাগু পাবে। আমি গসাগুটা করে দেখাচ্ছি না, আশা করছি তোমরা গসাগু সবাই পারো। এরকম করে যে গসাগুর ক্ষেত্রে কী নিয়ম, সবগুলোকেই যেতে হবে, দুটো গেলে হবে না, সবগুলোকেই যেতে হবে। তো প্রথমে তোমরা ডাইরেক্ট 4 দিয়ে দেখতে পারো, তারপরে অন্য কিছু দিয়ে যেটা দেখবে। তো এরকমভাবে এই তিনটের গসাগু বের করে নেবে, দেখবে 68 বেরিয়ে যাবে। বলেছে এটা একটা তোমার ঘড়ি বা ক্লকের অঙ্ক, যে 9টা ও 10টার মধ্যে কোন সময় ঘড়ির দুটি কাঁটা একসাথে থাকে। মানে 9টা, এর একটা ফর্মুলা আছে, আওয়ার হ্যান্ড ইন্টু 30 মাইনাস মিনিট হ্যান্ড ইন্টু 11/2 সমান সমান, এখানে একসাথে থাকে তাই 0 ডিগ্রি। আওয়ার হ্যান্ড কত, 9টা থেকে 10টা তাই 9টায়, তাহলে 9 এখানে বসাবো, আর 30 এখানে, তাহলে 3 9 এই 27, মানে 270 হয়ে গেল। মাইনাস মিনিটে কিছু নিতে পারবো না, কারণ 9টা বেজে 45 মিনিট 50 মিনিট এরকম বললে তাহলে মিনিটের জায়গায় সেটা নিতাম, এখানে কিছু বলেনি তাই এটা এরকমই থাকবে। তাই 11-এর সঙ্গে 5-এর গুণ করে দাও, এইটা বাই 2 সমান সমান 0 ডিগ্রি। এইটা সমানের ওই দিকে যাবে, কত হয়ে যাবে, এটা ওই দিকে গেলে -270, আর এটা কত হয়ে থাকবে 11/2 মাইনাস সমান এদিকে মাইনাস কেটে দাও, কোনাকুনি যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে, 7 দুগুণে 14 540, আর এই 11টা নিচে এসে বসে যাবে, এইখানে থেকে যাবে। এবার করে নাও, পূর্ণ ভেঙে নিলেই হয়ে যাবে, 4 11 44 100, আর 8 11 4 11 44, আর 9 11 99, মানে এত মিনিট। এটা রাফ, এত মিনিট মানে 49 পূর্ণ 1/11, 9টা বেজে 49 মিনিট 1/11 মিনিট সময়, মিনিটের কাটা এবং ঘন্টার কাটা, মিনিট হ্যান্ড অ্যান্ড মানে আওয়ার হ্যান্ড একে অপরের ওপরে থাকবে। ঠিক আছে, এটাই উত্তর হয়ে গেল। কোন মূলধন 12 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার হয়? কি হবে এখানে, সরল সুদের অঙ্ক, এরকম অঙ্ক দেখা যায়। সরল সুদ বা জটিল সুদ, যে কটা জিনিস থাকে, কি থাকে, সুদ আসল বা অ্যামাউন্ট বলা হয়, আসল মানে পি ফর প্রিন্সিপাল, আচ্ছা, টাইম থাকে, ইন্টারেস্ট থাকে, আর কি থাকে, সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। এখানে বলেছে দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে সুদ আসলে দ্বিগুণ, মানে আসলটা যদি 1 হয় তাহলে 12 বছরে সেটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে সুদ আসল যদি 2 হয়, আসল 1, তার মানে আমরা বলতে পারি ইন্টারেস্ট 1, কারণ 2 থেকে 1 বিয়োগ করলে, আর 8টা জানি না সেটাই বের করতে হবে, ফর্মুলায় লাগিয়ে দাও। এটা 12 বছরে সুদটা কত, 1, তাহলে 1 বছরে কত হবে, এইটা আসল কত 1, তাই 1 রাখলাম তলায়, ইন্টু কি চেয়েছে, পার্সেন্টেজ সুদের হার, তাই 100। এবার কাটাকাটি যদি করে দিই, 4 3 12, আর 4 3 12, আর 4 25 100, এরা যদি করি 3 3 8 24, 1/3%, তাহলে সুদের হার কত হয়ে গেল, 8.13%। ঠিক আছে, একটি মোটর গাড়ি 70 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে এবং প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিমি প্রতি ঘন্টা বৃদ্ধি করে। হ্যাঁ, তাহলে মোটর গাড়িটি 345 কিলোমিটার যে রাস্তা বা ডিস্টেন্সটা, সেটা যেতে কত সময় নেবে। আচ্ছা, 2 ঘন্টা অন্তর, তাহলে 70 কিলোমিটার বেগে 2 ঘন্টায় সে কতটা যাবে, 140 কিমি পথ বা ডিস্টেন্স। তারপরে তার এটা ইনক্রিজ কত হয়ে গেল, 10 কিলোমিটার, মানে 70 থেকে 10 বেড়ে গিয়ে 80 হয়ে যাবে। তাহলে 80তে আবার সে ওই 80 নিয়েই 2 ঘন্টায় কতটা যাবে, কারণ 2 ঘন্টা অন্তর অন্তর পরিবর্তন হচ্ছে, তাহলে 8 2 16 এত কিলোমিটার। তাহলে টোটাল এই 2 আর 2 4 ঘন্টায় সে কতটা ডিস্টেন্স কভার করছে, 6 4 10, 300 কিলোমিটার। পুরো টোটাল ডিস্টেন্স তাকে কতটা যেতে হবে, এখানে লেখা আছে 345, 300 কিলোমিটার অলরেডি চলে গেছে, তাহলে আর কত বাকি আছে, 45, আর 300 কিলোমিটার যেতে সে কত নিয়েছে, 4 ঘন্টা, প্লাস এই 45 কিলোমিটার বা ডিস্টেন্সটা যেতে সে এবার স্পিডটা কত নেবে, 2 ঘন্টার পরে আবার সে 10 বেড়ে যাবে, মানে 90, কারণ ডিস্টেন্সকে যখন আমরা স্পিড দিয়ে
ভাগ করি তখন টাইম পেয়ে যাই। তাহলে এখানে কাটাকাটি করব, 45 দুগুণে 90, মানে 4×1=2 বা বলতে পারো এত ঘন্টা, 4×1=2 ঘন্টা। তাহলে সে এই 2 ঘন্টা অন্তর অন্তর 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্পিড বাড়ালে 345 কিমি রাস্তা যেতে সে কত সময় নেবে? 4×1=2 ঘন্টা। একটু তাড়াতাড়ি করছি কারণ অনেকগুলো অঙ্ক আছে তো ওই জন্য। একটি ক্লাসে মোট ছাত্রছাত্রীর 2/5 অংশ ছাত্রী, বাকি আছে বাকি অংশ ছাত্র। যদি ক্লাসে ছাত্রীর 2/9 অংশ এবং ছাত্রের 1/4 অংশ অনুপস্থিত থাকে, তবে মোট ছাত্রছাত্রীর কত অংশ উপস্থিত ছিল? আগে আমাকে জানতে হবে যে মোট ছাত্রছাত্রী কত আছে। তার জন্য কি করব, এই যে 2/5 দিয়েছে, 2/9 দিয়েছে, আর 1/4 দিয়েছে, এদের লসাগু নেব। লসাগু নিলে কি কেউ কাউকে তো কিছু যাবে না, তাই 5×4=20, মানে 180। তাহলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা ধরলাম 180। এর মধ্যে ছাত্রী কত? ছাত্রীটাকে আমরা গার্লস লিখলাম, জি ফর গার্লস। এর 3/5 অংশ, ঠিক আছে, 3/5 অংশ। 3/5 মানে কত হয়ে যাবে এটা যদি করি, কাটাকাটি করলে 180কে এটা যদি কাটাকাটি করি আর 3 দিয়ে যদি গুণ করি, দেখো একটু পাশে লিখি রাফটা, 5×3=15, 5×6=30, আর 3 দিয়ে 3×6=18, 10, 108 জন, ঠিক আছে। তার মানে 180-র মধ্যে মানে মেয়ে কতজন আছে? 108 জন। তাহলে ছেলে বয়েজ কতজন থাকবে? এটা থেকে এটা বিয়োগ করে দাও, 72 জন। এবার বলেছে যে ক্লাসে ছাত্রীর 2/9 অংশ এবং ছাত্রের 1/4 অংশ অনুপস্থিত, তবে কত অংশ উপস্থিত আছে? 9-এর মধ্যে 2 ইউনিট যদি অনুপস্থিত থাকে, তাহলে উপস্থিত কে থাকবে? এটা কি আছে? ছাত্রী। তার মানে উপস্থিত কত থাকবে? 9 থেকে 2 বিয়োগ দিলে 7, এতজন। আর 4-এর মধ্যে একজন বালক অনুপস্থিত আছে, তাহলে উপস্থিত কত হবে? 4 থেকে 1 বিয়োগ দিলে 3/4। কাটাকাটি করো, এর সঙ্গে এটা কাটাকাটি করলে 9-কে 9, 9×2=18, আর 7×12 গুণ করলে 84 জন বালিকা উপস্থিত থাকবে। আর এখানে যদি কাটাকাটি করি, 4×18=72, তাহলে মানে 18 আর 3 গুণ করলে এরকম 54 জন। তাহলে মানে মেয়ে কতজন উপস্থিত? 84, এই হ্যাঁ মেয়ে 84 জন আর ছেলে 54 জন উপস্থিত। দুটোকে যোগ করে দাও, কত হয়ে যাবে? 4 আর 4 8, আর 8 আর 5 13, এতজন উপস্থিত আছে। কত অংশ বলেছে, তাই টোটালটা নিচে আসবে। এবার কাটাকাটি করলে হয়ে যাবে, 6 দিয়ে কাটবো ডাইরেক্ট, 6×2=12, 3×6=18, আর 3×6=18, 30, আর তো কিছু যাবে না, মানে 23/30। এত অংশ ছাত্র এবং ছাত্রী উপস্থিত রয়েছে। এরকম করলে সময়টা বাঁচবে, আর অন্য কিছু করতে গেলে কিন্তু সময়টা একটু বেশি খাবে। দেখে একটু লাগছে কারণ এটা জায়গাটা ছোট বলে, একটা ছোট জায়গার মধ্যে সব লেখা হচ্ছে বলে একটু খিচিবিচি লাগছে, কিন্তু এটা যদি মানে একটা পরিষ্কার খাতার মধ্যে তোমরা করো, দেখবে খুব ছোট অঙ্কটা। দুটি সংখ্যার এই অঙ্ক তো এবারে গসাগুর একদম বেসিক অঙ্ক বলা যায়, যে দুটি সংখ্যার গসাগু 8, নিচের কোনটি কখনোই সংখ্যা দুটি লসাগু হবে না? আমরা কি জানি যে সংখ্যা দুটির বা তিনটি যাই বলুন না কারণ লসাগু, কোনো সংখ্যার লসাগু, মানে কোনো সংখ্যাগুলির লসাগু, এরকম বললে ভালো হয় যে কোনো সংখ্যাগুলির লসাগু সব সময় তার গসাগু দ্বারা বিভাজ্য হবেই। এখানে দেখো 24ও 8 দিয়ে বিভাজ্য, 48ও 8 দিয়ে বিভাজ্য, 56ও বিভাজ্য, বাট 60টা কিন্তু 8 দিয়ে বিভাজ্য নয়, তাই 60 হয়ে যাবে আমাদের উত্তর। পরেরটা, একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে, একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার 5% ভাঙা, বাকি ডিমের 93% বিক্রি করার পরে তার কাছে 266টি অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলি ছিল? মানে ফার্স্টে যেতে হবে। 5%, 5%, এই 5% মানে আমরা কি জানি? 1/20, মানে 20-র মধ্যে একটা হচ্ছে ভাঙা, তাহলে গোটা আছে কত? এত অংশ। 100-র মধ্যে 93 যদি বিক্রি করে দিয়ে থাকে, তাহলে পড়ে থাকবে কত? 7/100।
এই সমস্ত তামঝাম করার পরে এখন কত আছে তার কাছে এইটা, আমাকে চেয়েছে প্রথমটা কত। তার জন্য কি করব, এই জিনিসগুলোকে উল্টিয়ে উল্টিয়ে লিখবো প্রথমে যাওয়ার জন্য, পিছনে যাওয়ার জন্য। তাহলে 20/9 100/7, 7 দিয়ে কাটাকাটি করি, 3 7 21, 7 8 56, আর এটা 19 আছে, 19 দুগুণে 38। তাহলে এখানে কি হবে, 2 আর 2 গুণ করলে 4, একটা দুটো তিনটে, তিনটে শূন্য বসিয়ে দাও। এত এতটি। তাহলে প্রথম অবস্থায় তার কাছে কতগুলো ডিম ছিল, 4000টি ডিম ছিল। একটি ধনাত্মক সংখ্যা দ্বারা, ধনাত্মক মানে পজিটিভ নাম্বার, যার সঙ্গে 1000 যোগ করলে যোগফল, যে 1000 যোগ কোনো একটা সংখ্যার সঙ্গে যদি আমরা 1000 যোগ করি, তাহলে যোগফলটা সেই সংখ্যাটির সঙ্গে 1000-এর গুণ করলে তার থেকে বড় হবে, মানে যোগফলটা বড় হবে গুণফলের থেকে। আমি ধরলাম সংখ্যাটা এক্স, তার সঙ্গে আমি 1000 যদি যোগ করি, যেটা বলেছে সেটা লিখি, তাহলে সেটা বড় হবে কি না, সেই সংখ্যাটার সঙ্গে যদি আমরা 1000-কে গুণ করি। তা দেখো এখানে যদি আমরা 1-কে পুট করি, মানে এখানে যদি 1 পুট করি, তাহলে এর সঙ্গে এটা যোগ করলে কত হয়ে যাবে, 1001। আর এখানে 1 যদি বসাই, গুণ করলে কি হয়ে যাবে, তোমার 1000-ই হয়ে যাবে। তার মানে এর থেকে এটা বড়, মানে অপশন এ ঠিক আছে। এবার যদি ধরো আমরা 3টাকে নিতাম এখানে, তাহলে এখানে কত হয়ে যেত, 1003। আর এখানে যদি 3 বসাতাম, তাহলে কত হয়ে যেত, এখানে 3000। তাহলে গুণফলটা বড় হয়ে যাবে, কিন্তু তা বলেনি, বলেছে যোগফলটা বড়। তাই 3ও নেওয়া যাবে না, 5ও না, 7ও না, 1 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এ বি সি ডি এর মধ্যে, এটা একদম বেসিক অঙ্ক, যেমন যেমন বলেছে সেরকম সেরকম করতে করতে যেতে হবে। এ বি সি ডি এর মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করা হলো, এ এর প্রাপ্ত টাকা, বি ও সি এর প্রাপ্ত টাকা যোগফল, মানে এ যত টাকা পাচ্ছে, বি প্লাস সি মিলে তত টাকা পাচ্ছে, এটা প্রথমে বলে দিয়েছে কথাটা। বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা বেশি, আর ডি আর সি একই প্রাপ্ত টাকার পরিমাণ সমান হলে এ এর প্রাপ্ত টাকার কত হয়। আচ্ছা, তার মানে এ বি সি ডি এর কথা বলেছে, আমি ধরে নিলাম সি এক্স, সি আর ডি সেম, তার মানে সি ডিউ এক্স। আচ্ছা, বি কি বলে দিয়েছে, সি এর থেকে 125 টাকা বেশি, তাহলে বি সমান বলবো এক্স প্লাস 125 বেশি। আর এ কি বলেছে, বি আর সি এর যোগফল, তাহলে যোগফল করলে কি হয়, এক্স আর এক্সে 2x প্লাস 125, মানে এ এখানে বি সি এর যোগফল। তাহলে এই সব কোটা যোগফলই হয়ে যাবে 750। তাহলে এখানে দুটো এক্স, তিনটে চারটে পাঁচটা, মানে 5x। আর এখানে 125 125 মানে 100 200 250 সমান সমানই হয়ে গেল 750। 250টা এদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে, কত হয়ে যাবে, 500। আর এখানে কে পড়ে থাকবে, 5x, কাটাকাটি যদি করি x সমান সমান কি হয়ে যাবে, 100। এটা কার, এটা সি এর আর ডি এর। যদি বলতো সি কত টাকা 100, ডি কত টাকা 100, কিন্তু এখানে তা চাইনি, বলেছে এ কত। আর এ মানে কি দেখছি এখানে, যে 2x প্লাস 125, তাহলে x যদি 100 হয়, 2x মানে 200, তার সঙ্গে 125 যোগ করে দিলে x হয়ে যাবে, এই এ হয়ে যাবে 325 টাকা। 750 টাকার মধ্যে এ কত টাকা পেয়েছে, 325 টাকা। এইভাবে করতে হবে। আচ্ছা, স্থির জলে একটি নৌকা, স্থির জলে স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিমি প্রতি ঘন্টা। যদি নৌকাটি স্রোতের অনুকূলে 26 কিমি আর স্রোতের প্রতিকূলে 14 কিমি একই সময়ে স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে যাচ্ছে, তবে স্রোতের গতিবেগটা কত। আচ্ছা, এখানে স্থির জলে নৌকার গতিবেগ কত বলে দিয়েছে, 10, মানে নৌকা মানে বোট রেট 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্রোতের গতিবেগ মানে স্টিম রেট আমরা জানি না, ধরে নিলাম x কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূলে 26 কিলোমিটার যাচ্ছে, প্রতিকূলে 14 কিলোমিটার যাচ্ছে। একই, অনুকূল মানে স্রোত যেদিকে বইছে, যখন বলবে তখন এই দুটো যোগ, তার মানে 10 প্লাস এক্স। আর প্রতিকূল মানে এই দুটোর বিয়োগ, 10 মাইনাস এক্স। আর এই ক্ষেত্রে সময়টা কি লাগছে, সমান, তাই মাঝখানে সমান। ঠিক আছে, এবার কি করব, কাটাকাটি, কিংবা কাটাকাটি না করে এখানে কি করতে পারি, ডাইরেক্ট অপশন পুট করো। দেখো 3 অপশনটাকে যদি এখানে বসাই এক্সের জায়গায়, তাহলে 10 আর 3 কত হয়ে যাবে, 13, 13-র সঙ্গে 26 যদি ভাগ করি, কাটাকাটি করি, 2 পেয়ে যাব। আর 10 এখানে 3 যদি বসাই এক্সের জায়গায়, তাহলে 7, 7কে এখানে যদি কাটাকাটি করি, 2, দুই দিকে সমান পেয়ে গেলাম না, তার ফলে এটাই উত্তর হয়ে গেল। আর না পারলে এমনি কোনাকুনি করে নেবে, কোনো অসুবিধা নাই, সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে কাটবো 2 7, আর 2 13, কোনাকুনি গুণ, 10 আর 13-তে গুণ করলে, 13 আর এক্সে গুণ করলে, এখানে গুণ করলে 10 আর এতে 7-এ 70,
+7x, এক্সটাকে এদিকে যদি নিয়ে যাই তাহলে -20x, আর এটাকে যদি এদিকে নিয়ে আসি 7 আর কয়ে 13, 6 13, মাইনাস হবে, সমান এদিকে মাইনাস এদিকে কেটে গেল, x সমান সমান কাটাকাটি যদি করি 3 কিলোমিটার প্রতি ঘন্টা। কার গতিবেগ এটা? তোমার স্রোতের বা স্ট্রিম রেট। এইভাবে হয়ে যায়, কিন্তু এত কিছু করার দরকার না, ওইভাবে প্রথম থেকেই হয়ে যাবে যদি অঙ্কটা একটু বোঝা যায়। সেনাপতি সহ, স্বাভাবিক অঙ্ক এটা, তোমার সিম্পলিফিকেশনে বলা যায়, সরলীকরণে। সেনাপতি সহ 1200 জনের একটি সৈন্যদল ট্রেন যাত্রা করেছেন। যদি প্রত্যেক 15 জন সৈন্যের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত থাকেন, তবে ওই দলে মোট সেনাপতির সংখ্যা কত? আমি জানি না আমি সেনাপতির সংখ্যা, এই সেনাপতির সংখ্যা ধরলাম x জন। এবার কি বলেছে? 15 জন সৈন্যের জন্য একজন করে সেনাপতি, তাহলে একজন সেনাপতি 15 জন সৈন্যের জন্য, সৈনিকের জন্য, হ্যাঁ, একজন সেনাপতি নিযুক্ত 15 জন সৈন্যের জন্য। তাহলে x জন সেনাপতি কত জনের জন্য হবে? বেশি জনের জন্যই হবে, তাই x আর 15তে গুণ করে দিলে 15x এর জন্য। তাহলে এতজন সৈন্য হয়ে গেল, প্লাস সেনাপতি তো এটা আছেই, সমান সমানই হচ্ছে 1200 জন। 15 একে 16, 16x মানে 1200। তাহলে x সমান সমান কত? এখানে যদি কাটাকাটি করি তাহলে কত হয়ে যাবে দেখো, 4 দিয়ে যদি কাটি, 4 4 16, 4 3 12, আর এখানে 4 7 28, 4 5 20, এতজন। কি এটা? সৈন্য, যেটা জানতে চেয়েছে। তবে ওই দলে মানে 1200 জনের মধ্যে কতজন সেনাপতি আছে? এতজন। এবার যদি চাই জানতে কতজন সৈন্য রয়েছে, মানে সৈনিক রয়েছে, তাহলে 1200 থেকে এই 75 বিয়োগ করে দিলে যেটা থাকতো সেটাই হয়ে যেত। তা চাইনি, এখানে এটা চেয়েছে সেনাপতি কতজন, তাই 75 জন সেনাপতি 1200 জনের মধ্যে। এক ব্যক্তি 1,65,000 টাকা তার কন্যা, স্ত্রী ও পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দেন যাতে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4 এবং পুত্রের প্রাপ্ত টাকার 1/4 অংশের সমান, ইকুয়াল। মানে কন্যার হাফ যেটা, সেটা এর 1/4 আর এর 1/5 সব করে ইকুয়াল। তাহলে কন্যার প্রাপ্ত টাকা কত? কন্যা মানে ডটার, আমরা জানি, কন্যা মিন্স ডটার। আচ্ছা, স্ত্রী মানে ওয়াইফ, আর পুত্র মানে সন। এবার এখানে আমি কি নেবো যার ফলে এই যে কথাটা বলেছি সেটা সমান হবে? আমি যদি এখানে 2 নিই দেখো, আর এখানে যদি এখানে 1/4 আছে তাই 4 নিলাম, আর এখানে 1/5 আছে 5 নিলাম, তাহলে কি হবে জিনিসটা? এই যে 2 এর হাফ মানে 1, এর 1/4 যদি কাটাকাটি করি, দেখো 1 পড়ে থাকছে, আর এইটা এর 1/5 যদি কাটাকাটি করি, মানে পুত্রের 1/5 যদি কাটাকাটি করি, তাহলে দেখো সবই 1 1 1 সমান হয়ে যাচ্ছে, যেটা বলা আছে লাইনে। তার ফলে আমি যেটা নিয়েছি সেটা ঠিকই, এটা কিছুই না, এটা শুধু যেটা আছে সেটাকে বোঝানোর জন্য তোমাদেরকে যে আমি একটু করে দেখালাম যে আমি যেটা নিয়েছি সেটা সঠিক আছে। এইভাবে করতে হয়, একটু ভেবে নিয়ে করলে খুব এতেই হয়ে যায়। ঠিক আছে, এবার যেটা করতে হবে, এবার এই তিনটে যোগফল, 5 আর 4 9, 9 আর 2 11, 11 ইজিক্যাল টু 1,65,000। ঠিক আছে, কার চেয়েছে এখানে? কন্যা। কন্যা মানে 2, তাহলে 11 সমান সমান এইটা হলে 2 সমান সমান কত? এখানে কাটাকাটি করো, 11কে 11, 5 11 55, আর 15 আর 2 30, আর 3টে শূন্য বসিয়ে দাও, 30,000। তাহলে কন্যা কন্যা ওই ওই টাকার মধ্যে কত টাকা পেয়েছে? 30,000 টাকা। বেশ, চলো পরবর্তীটা দেখি। কেবল শর্টে করে চলে যাচ্ছি, খুব বেশি ডিটেলসে ব্যাখ্যা করছি না, কারণ 30টা অঙ্ক ব্যাখ্যা করতে গেলে তো 1.5-2 ঘন্টা লেগে যাবে। একটি দুধ ও জলের মিশ্রণে ওজনের হিসাবে 75% জল আছে। যদি 60 গ্রাম ওই মিশ্রণে 60 গ্রামের ওই মিশ্রণ যেটা, তার মধ্যে 75% জল আছে, 15 গ্রাম জল যদি নতুন করে অ্যাড করা হয়, তাহলে মিশ্রণে শতকরা কত ভাগ জল তৈরি হবে যে নতুন মিশ্রণটা তৈরি হলো? 75%কে আমরা যদি ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কত পেয়ে যাব? 3/4। তাহলে এখানে কি আছে? মিল্ক আর ওয়াটার, তাই না? সহজে হলো, মানে টোটাল কোয়ান্টিটি 4, 4 ভাগের মধ্যে 3 ইউনিট কি আছে? জল আছে। তাহলে বাকিটা 1 ইউনিট হয়ে যাবে দুধ। আচ্ছা,
3 আর 1 4 ইউনিট মানে হচ্ছে টোটাল কোয়ান্টিটি কত বলে দিয়েছে 60 গ্রাম। তাহলে 1 সমান সমান কত, 4 15 60, 1 তার মানে 1 মানে দুধ এইটা, আর 3 15 45, ওই 60 গ্রামের মধ্যে দুধ কতটা আছে 15 গ্রাম, আর জল কতটা আছে 45। এবার তার সঙ্গে আরও 15 গ্রাম জল অ্যাড করেছে। 15 গ্রাম যদি জল অ্যাড করি তাহলে কত হয়ে যাবে এখানে 60 গ্রাম। তাহলে বলেছে এখন নতুন যে মিশ্রণ তাতে কত ভাগ কত শতাংশ জল আছে। তাহলে এই 60 থাকলো জল, আগে মিশ্রণ ছিল 60, এখন নতুন করে 15 গ্রাম জল ঢেলেছে, তাহলে এখন নতুন মিশ্রণ 75 ইন্টু 100%, এই 100 এ করে নাও, 3 25 4 25, আর এখানে 3 20 মানে 3 দুগুণা, এই 3 দুগুণা বলে যে 4 4 পেয়েছি ভাগ করে, 4 দুগুণে 80। তাহলে নতুন যে মিশ্রণ তাতে ওয়াটারের পার্সেন্টেজ কত হয়ে গেল 80%। এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট দেখতে পায়। যদি টেলিফোন পোস্টগুলির মধ্যেকার দূরত্ব 50 মিটার হয় তবে ট্রেনটির গতিবেগ কত। আমাকে আগে তাহলে ট্রেনটির গতিবেগ জানার জন্য টাইম তো বলে দিয়েছে 1 মিনিট বা 60 সেকেন্ড যাই বলি না কেন, আমাকে তাহলে এখন গতি মানে ডিস্টেন্সটা দেখতে হবে, সে ডিস্টেন্স কতটা কভার করছে। যে 1 মিনিটে সে 21টি টেলিফোন পোস্ট দেখতে পাই, তাহলে 21টি আছে। দেখো আমি এটা সহজ যদি বুঝাই, এই একটি টেলিফোন পোস্ট, এই একটা, এই দুটোর মধ্যে দূরত্ব ডিস্টেন্স কত বলে দিয়েছে 50 মিটার, তাহলে এখানেও 50 মিটার। 3টে পোস্টের মধ্যে দূরত্ব কত হচ্ছে 100, 150 হচ্ছে না কিন্তু 3টে পোস্টের মধ্যে তোমার 100, তার মানে বলতে পারি 20টি থেকে আমি একটা পোস্ট কম নেবো, এই 21টি থেকে একটা পোস্ট কম নেবো মানে 20টি, আর প্রত্যেকের দূরত্ব কত 50 মিটারে, তাহলে করলে কত হয়ে যাবে 1000 মিটার। 1000 মিটার। এবার এটা কতটা এতে কভার করছে 1 মিনিট বা 60 সেকেন্ডে, তাহলে এটা কিসে পেয়ে যাব, এটা মিটারে, এটা সেকেন্ডে, মিটার প্রতি সেকেন্ড, কিন্তু এখানে কিসে চেয়েছে কিলোমিটার প্রতি আওয়ারে। তার জন্য কি করতে হবে 18/5 দিয়ে কাটাকাটি করতে হবে, মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার প্রতি এতে নিয়ে গেলে ঘন্টায়, তাহলে কাটো, এখানে কাটি যদি 0 কেটে দিলাম, 6 কে 6, 3 6 18, আর এখানে যদি কাটি 5 দুগুণে 10 মানে 20, 20 আর 3 গুণ করলে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ট্রেনটির গতিবেগ কত হয়ে গেল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখব। কোনো সংখ্যার কোনো টাকার 5/12 অংশ 100 টাকার 3/3 অংশের সমান। তাহলে ধরলাম সংখ্যাটা, এই টাকাটা এক্সের 5/12, এটা সমান সমান 100 টাকার, এটা পূর্ণ ভেঙে নেবো, 4 3 12 আর 3 15, তাহলে কাটাকাটি যদি করি 4 1 4, 4 3 12, আর এখানে 5 1 5, 5 3 15, মানে এক্স সমান সমান কত হয়ে যাবে 3 আর 3 গুণ করলে 9, আর এই দুটো শূন্য পাশে বসিয়ে দাও, তাহলে সেই টাকাটি কত 100 টাকা, 900 টাকা। একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করা হলে তার শতকরা লাভের সংখ্যা মান দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান হবে। দ্রব্যটির ক্রয় মূল্য কত, মানে বলেছে যে দ্রব্যটির ক্রয় মূল্যও যা দ্রব্যটির কে বিক্রি করে যে লাভটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ সেটাও সমান। মানে এখানে বলতে চাইছে যে সিপি এবং প্রফিট যে পার্সেন্টেজ এই দুটো ইকুয়াল। আর বিক্রি করে কি হয়েছে 144 টাকায় বিক্রি করেছে, তার লাভ হয়েছে, তার মানে আমি 144 লিখলাম। এখান থেকে অপশনটাকে নেবো, যদি 80 বসাই, লাভ বা ক্ষতির তলায় সবসময় ক্রয় মূল্য আসে ইন্টু 100, আর এর ফলে কি হবে যে লাভটা হয়েছে সেটা ওই ক্রয় মূল্যের সমানই, মানে 80%। তাহলে এবার দেখব এখানে যদি করি কত হবে, 4 বিয়োগ করলে, আর 8 আর কয় 14, 8 আর 6 14, 80/100, কাটাকাটি যদি করে এখানে একটা কেটে দাও 0, আর 8 একে 8, 8 8 64, 80 পেলাম, আর এইদিকেও 80%, মানে ঠিক আছে আমি যেটা ধরেছিলাম, তার মানে ক্রয় মূল্যটা কত 80 টাকা, কিংবা যদি বলতো যে পার্সেন্টেজটা কত পার্সেন্টেজ লাভ হচ্ছে 80% বলতাম। এখানে ক্রয় মূল্য চেয়েছে, কিছুই না, শুধু অপশনটাকে পুট করে দাও তাহলেই হয়ে যাবে। যদি একটি ক্যালেন্ডারের একদম বেসিক অঙ্ক, যদি একটি ক্যালেন্ডারে বছরে জানুয়ারিতে শুরু হয় সোমবার, তাহলে জানুয়ারিতে কতগুলি বুধবার আছে। জানুয়ারি মাস আমরা জানি 31 দিনে হয়, তাহলে 1 তারিখ যদি শুরু হয়েছে মানে 1 তারিখ সোমবার, তার মানে 3 তারিখ
হচ্ছে বুধবার। এক সেকেন্ড, মানে 3rd জানুয়ারিটা কি বার হয়ে যাবে? বুধবার। এ 7 দিন অন্তর অন্তর বারগুলো রিপিট হয়, তাহলে 3-এর সঙ্গে 7 যোগ করলে 10 বুধবার। তারপর 10-এর সঙ্গে 7 যোগ করলে 17 আবার বুধবার। 17-এর সঙ্গে আবার 7 মানে 24শে জানুয়ারি বুধবার। 24-এর সঙ্গে আবার 7 যদি করি 31শে জানুয়ারি বুধবার। তাহলে কতগুলো বুধবার? 1টা 2টো 3টে 4টে 5টা, 5টি বুধবার পাওয়া যাবে একটি মানে ওই জানুয়ারি মাসে, যে জানুয়ারি মাসটা শুরু হচ্ছে বা 1 তারিখ সোমবার। ঠিক আছে না? একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত বলে দিয়েছে 3:2। যদি মোট লাভ 5% দান করে দেয় তাহলে এ এর লভ্যাংশ এত টাকা হয়, তবে মোট লাভ কত? তাদের মধ্যে লাভ আছে, লাভ থেকে কিছুটা পরিমাণ দান করে দিচ্ছে, আলাদা আলাদা ভাবে না যে এর কাছ থেকে কিছুটা, টোটাল কোয়ান্টিটি থেকে কিছু দান। তাই দান করবার আগে যে রেশিও প্রফিট রেশিও আর দান করবার পরে তাদের যে প্রফিট রেশিও সেটা অলওয়েজ ইকুয়াল হবে যখন একসাথে কিছুটা দান দান করে দিচ্ছে। তার মানে এ আর বি এই মূলধন অনুপাত, এই মূলধনে আর মূলধনটা যখন একই সময়ের জন্য তারা ইনভেস্ট করে তখন যে মূলধনের যে রেশিওটা হয় আর লভ্যাংশ বা প্রফিটের যে রেশিওটা হয় সেটা সেম হয় যখন একই সময়ের জন্য করবে। তাহলে এটাই প্রফিট। তাহলে 5% দান করে দেওয়ার পরেও এতেই থাকবে, তা 3 আর 2 5। ঠিক আছে, এবার বলেছে এর লভ্যাংশ, মানে এ মানে 3 সমান সমান 855। তাহলে এ বি মিলে 3 আর 2 5 সমান সমান কত হয়ে যাবে? এখানে কাটবো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 7 3 8 24, 3 5 15। 5-এর সঙ্গে গুণ করব, এটা পেয়ে যাব গুণ করলে, কোনাকুনি গুণ হয়ে যায়। এটা কি হয়েছে? 5% দান করবার পর। 5% মানে আমরা কি জানি? 1/20, মানে 20-র মধ্যে 1 ইউনিট দান করে দিয়েছে, পরে কতটা আছে? এইটা, তাই না? তাহলে এবার এখানে কাটাকাটি করব, এটা দান করার পরে এইটা, তাহলে আমি প্রথম অবস্থায় যাব, তার জন্য এটাকে কি করব? সেই একই নিয়ম উল্টিয়ে লিখব। তাহলে 19 দিয়ে এবার যদি এটা কাটাকাটি করি কত হবে? 7 19 133, 5 19 95, 5 19 95, 75 দুগুণে 150 প্লাস এই একটা শূন্য বসে যাবে পাশে, এত টাকা। তাহলে তবে মোট লাভ কত? মানে দান করবার আগে তাদের যে লভ্যাংশটা হয়েছিল সেটা কত? 1500 টাকা। 10টি সংখ্যার গড় 7, তাহলে 10টি সংখ্যার মোট কত হয়ে যাবে? 10 গুণিত 7 মানে 70। 12টি দিয়ে গুণ করলে, প্রত্যেকটি সংখ্যাকে 12 12 12 দিয়ে গুণ করলাম, তাহলে টোটাল 12 দিয়ে গুণ করো। গুণ করলে যে নতুন 10টি সংখ্যা পেলাম তাদের গড় কত হবে? 10টি সংখ্যার গড় পেয়েছে, তাই 10 দিয়ে ভাগ, এই শূন্য এই শূন্য, তাহলে 7 12 84 অ্যান্সার। একটি বালতি 46.2-3 অংশ ভর্তি থাকে, যদি পরিমাণে জল থাকে তবে ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে তার থেকে 4 লিটার জল বেশি থাকলে, মানে আরও 4 লিটার জল যদি এক্সট্রা থাকে তাহলে বালতিতে 60% ভর্তি থাকে। তাহলে বালতিতে জল ধারণ ক্ষমতাটা কত? আচ্ছা, এই পূর্ণ যেটা দেওয়া আছে 46.2-3%, এটাকে আমরা যদি পূর্ণটাকে ভেঙে নিই তাহলে কত হয়ে যাবে? এখানে একটু দেখি, 3 3 6 3 18, 4 3 12, তার মানে এখানে হয়ে যাবে 140। এত পার্সেন্টেজ, একে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? এটা কেটে দেবো, 2 7 14, 2 15, কত পেয়ে যাচ্ছে আমরা? 7/15, এটা পেয়ে গেলাম। এবার 4 লিটার জল যদি দেওয়া হয় তাহলে এখন হয়ে যাবে 60%। 60% মানে কত? 60%, 2 3 6, 2 5 10, মানে এইটা। তাহলে আমাকে জানতে হবে যে বালতির জল ধারণ ক্ষমতা কত, যেটা বলে দেয়নি। কি করব? 15 আর 5-এর এলসিএম নেবো। 15 5-এর এলসিএম যদি আমি নিই তাহলে ধরলাম 15ই।
তাহলে 15 3 5, এর সঙ্গে এটা যদি 3 5 যদি কাটাকাটি করি কত হবে, 5 3 3 3 9। 4 লিটার দেওয়ার পর আর 4 লিটার আগে কত, এইটা দেওয়া ছিল যেটা, এই 17/15, তাহলে 15 15 কেটে দাও, এই 17 বলছি 7, এটা না 1 মনে করেছি, এই 15 15 কেটে দাও, তাহলে 7। এই দুটোর বিয়োগ ফল কত হয়ে যাবে, 7 আর কয় 9, 2, মানেই হচ্ছে 4 লিটার জল যেটা নতুন করে অ্যাড করা হয়েছে। তাহলে জল ধারণ ক্ষমতা এই 15 যেটা ধরে নিয়েছি, 15 সমান সমান কত, এখানে কেটে দাও, 2 দুগুণে 4 আর 15 আর 2 30 লিটার। তাহলে ওই বালতির যে জল ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটিটা 30 লিটারের। এইভাবে এই অঙ্কগুলোকে সহজ বানানো যায়, খুব বেশি কিছু ভাবতে গেলে কিন্তু কঠিন হয়ে যাবে। প্রথম 9টি মৌলিক সংখ্যার গণ, মৌলিক সংখ্যা এখনই বললাম আগে যে 2 2 3 5 7 11 13 17 19, কতগুলোকে বলেছে 9টি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তারপরে আবার কত হয়ে যাবে 23। হ্যাঁ, এদের গড় কত, টোটাল সবকটাকে যোগ করে দেবো, যোগ যদি করি তাহলে কত পাওয়া যাবে 100। কটা সংখ্যা 9টা, তাই 9 দিয়ে ভাগ, ভাগ যদি করি এখানে কত পাবো দেখো, 9 কে 9 1 0, 9 কে 9 1, তাই 11 পূর্ণ 1/9। তাহলে পরপর 9টি মৌলিক সংখ্যার গড় কত হয়ে গেল, 11 পূর্ণ 1/9। একটি ফ্যানের ধার্য মূল্য বা মার্ক প্রাইস, এমপি যেটা বলা হয় 1500 টাকা, ওই ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়েছে। 1500 টাকা দাম, তার 20% ছাড় দেওয়া হয়েছে। 20%, 10% মানে 150, 20% মানে 300। তাহলে 300 টাকা যদি ছাড় দেওয়া হয় তাহলে কত হয়ে গেল, 1200 টাকা। কি ছাড় দেওয়ার পরে কি হয়ে যায়, বিক্রয় মূল্য। আরও অতিরিক্ত কত ছাড় দিলে ওই ফ্যানটির একজন ক্রেতার যে কিনবে তার কাছে বিক্রয় মূল্যটা হয়ে যাবে কত, 1104 টাকা। কত ছাড় দিলে মানে নতুন আর কত ছাড় দিলে, এখানে 1104 বিয়োগ দাও, 4 কয় 10, 6 10 আর 9 নিচে 1200 ইন্টু 100, এই শূন্য এই শূন্য, 8 12 96, মানে আর কত পার্সেন্ট ছাড় দিলে সেটা এখন 1104 টাকা হয়ে যাবে, 8%। ঠিক আছে, এই অঙ্কটা সামান্য একটু বড়, অঙ্ক কঠিন না, সামান্য বড়, একদম বেসিক অঙ্ক। যে চ্যাপ্টার আছে, 2জন লোক ও 7জন বালক একটি কাজ 14 দিনে করে, জায়গা হবে নাকি জানি না, দুজন বলে দিয়েছে, 2জন লোক মানে 2 ম্যান প্লাস 7জন বালক 7 বয়েজ 14 দিনে যে কাজটা করছে সেই কাজটায় 3জন লোক মানে 3 ম্যান প্লাস 8জন বালক মানে 8 বয়েজ সেই কাজটা কত দিনে করবে, 11 দিনে। এবার এটাকে করতে হবে, 2 আর 14, 14 দুগুণে 28 আর 7 14 7 14 98, 98 বি। আচ্ছা, 3 আর 11 গুণ করলে 33 এম প্লাস 8 আর 11 গুণ করলে 88 বি। এবার এমগুলোকে একদিকে আনি, তাহলে 33টা এদিকে এসে 28-এর সঙ্গে বিয়োগ হয়ে যাবে, মানে 8 আর কয় 13, 5-এ 13, এইটা হয়ে যাবে। আর এইটা ওইদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে 88-র সঙ্গে 98টা বিয়োগ হয়ে গেলে কত পেয়ে যাব, 10 বি। কাটাকাটি যদি করি 5 একে 5, 5 দুগুণে 10, এম পড়ে থাকলো, বি কে সমানের এদিকে আনলাম, এখানে এই যে 2 পড়ে থাকলো, এখানে কিছু নাই মানে 1 আছে, 1কে এদিকে নিয়ে গেলাম। এটা কি পেয়ে গেলাম, এফিসিয়েন্সি বা দক্ষতা পেয়ে গেলাম। একজন মানুষের এফিসিয়েন্সি 2, একজন বালকের এফিসিয়েন্সি 1। এবার এইটাকে ধরে চলি বা এইটাকে ধরে চলি, ব্যাপার সেই একই। একজন মানুষের এফিসিয়েন্সি 2 যদি 2 হয় তাহলে দুজনে কত হয়ে যাবে, 4। একজন বালকের এফিসিয়েন্সি 1 হলে 7জনের, 7 একে 7, মানে 11 এফিসিয়েন্সি নিয়ে তারা 14 দিনে যে কাজটা করছে সেই কাজটায় 8জন লোক, একজনের লোকের 2, তাহলে 8জন লোকের 8 দুগুণে 16, আর একজন বালকের 1, তাহলে 6জন বালকের 6 একে 6, মানে 22। এই 22 এফিসিয়েন্সি নিয়ে ওই কাজের 3 গুণ, এই যে কাজটা করছে এই কাজের 3 গুণ কাজ এরা কত দিনে করবে জানি না, এক্স দিনে করবে, এটা রাফ। তাহলে এবার কাটাকাটি করো, 11কে 11, 11 দুগুণে 22, 2 একে 2, 2 7 14, তাহলে এক্স সমান সমান কত হয়ে গেল, 3 আর 7 21 দিনে। তাহলে সেই কাজটা, সেই কাজে 3 গুণ কাজ 8জন লোক ও 6জন বালক মিলে কত দিনে করবে, 21 দিনে করবে।
3, 4, 5, 6, 8 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, একদম দেখে মাত্র অঙ্ক হয়ে যাবে। আমি শুধু বোঝানোর জন্য একটু লিখব। 900, 1200, 2500, 3600। আমি অ্যাকচুয়াল পদ্ধতিতে যাচ্ছি না, শুধু শর্ট ট্রিক্সটা দেখিয়ে দিই। এই 3, 4, 5, 6, 8 দিয়ে বিভাজ্য হতে হবে এবং একটি পূর্ণবর্গ হতে হবে। দেখো 1200 পূর্ণবর্গ নয়, 900, 2500, 3600 পূর্ণবর্গ। এবার দেখতে হবে এইগুলো যেন ওই সমস্তগুলো দিয়ে ভাগ যায়। 900কে আমরা এই 8টা দিয়ে, এই যে 8, এই 8 দিয়ে ভাগ করতে পারবো না, 8 দিয়ে ভাগ করা যাবে না 900কে, তাই কাটা। 900কে 25 দিয়ে, এই 2500কে 8 দিয়েও ভাগ করা যাবে না, তাই এটাও কাটা। 3600কে 8 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে। তার ফলে আমাদের উত্তর এইটা। তাহলে ওই দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? 3600। বলো, এই অঙ্ক যদি বুঝে যায় পেন টাচ করারও দরকার পড়বে না। খুব কমন অঙ্ক এটা, সমস্ত পরীক্ষায় দেওয়া হয়। অঙ্কটা আমি আগে লিখি, আর কটা অঙ্ক আছে দেখি। আচ্ছা, অঙ্কটা একবার লিখবো যে 999 999 ইন্টু 995 বাই 999 ইন্টু 999 এরকম আছে। এখানে ইন্টুটা দেওয়া নাই, একটু ভুল হয়ে গেল, এখানে ইন্টুটা দেওয়া নাই, এটা পূর্ণ আকারে আছে। তাহলে এর সঙ্গে একবার এইটার গুণ, আর এই পুরোটার সঙ্গে একবার গুণ, এর সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলে কি লিখতে পারি? ঠিক আছে, এখানে কিছু নাই মানে প্লাস আছে, আর এর সঙ্গে একবার এটাকে যদি গুণ করি তাহলে কি করবো? এটা কেটে দেবো, তাহলে কত পেয়ে যাব? ব্যাস, অঙ্ক খতম। এইখানে দেখো ইউনিট ডিজিট দিয়ে আমি অঙ্ক খতম করে দেবো। 9, 9, 81, 1 প্লাস এখানে 5 আছে, পুরোটা নিলাম না, শুধু ইউনিট ডিজিট দেখো, আর 1 আর 5-এ 6, মানে পুরো ক্যালকুলেশনটা করলে কিছু একটা আসবে। আসবে কি? এইটাই আসবে, তার লাস্টের এককের ঘরে বা ইউনিট ডিজিটে 6 আসবে, কেবল একটাতেই 6 আছে। এবার এই অঙ্কগুলোকে নানা জনা নানা রকম পদ্ধতিতে করে, কোনো ম্যাটার নয়, যে পদ্ধতিতে করো সবই সহজের মধ্যেই হয়ে যায়। তো অপশন বি, কারণ ইউনিট ডিজিট লাস্টে 6 আছে। একটি ট্যাঙ্কের 1/4 অংশ 135 লিটার জল ধরে, তাহলে ট্যাঙ্কটিতে 180 লিটার জল থাকলে তাহলে ট্যাঙ্কটির কত অংশ জলে ভর্তি হয়েছে? আগে তাহলে জানতে হবে টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কটির কত কত জল ধারণ করে। 1/4 সমান সমান 135, তাহলে 1 অংশ সমান সমান কত? কোনাকুনি গুণ, 5 20, 5 4 20, শূন্য হাতে থেকে 2, 4 52, 53, 54, 540 লিটার টোটাল ওই ট্যাঙ্কটির জল ধারণ ক্ষমতা হয়ে গেল কত? 540 লিটার। এবার বলেছি তাতে কত? 180 লিটার জল আছে, কতর মধ্যে? 540-এর মধ্যে। তাহলে কাটাকাটি করলেই তত অংশ হয়ে যাবে। 9 দিয়ে কাটবো, এই 18 দিয়ে কাটবো, 3 18 54, তাও কত? 1/3। কত অংশ? 180 লিটার ওই ট্যাঙ্কে জল থাকলে কত অংশ জল থাকবে? 1/3, মানে 3 ভাগের 1 ভাগ জল আছে। হয়ে গেল অঙ্ক। চলো পরবর্তী অঙ্কটা দেখবো। চলো পরবর্তী অঙ্কটা দেখি, 96-এরটা। বলেছে যে একটি সংখ্যা 35% হ্রাস পেয়েছে, 35% হ্রাস পেয়ে সংখ্যাটি হয়েছে 325 হয়, সংখ্যাটি শতকরা কত বৃদ্ধি পেলে সংখ্যাটি 650? তাহলে আমাকে জানতে হবে যে আসল সংখ্যাটা কত। 35% মানে কত? 5 7 35, 5 20 100, মানে 20-র মধ্যে 3 হ্রাস 20-র মধ্যে 7 হ্রাস পেয়েছে, তাহলে কত হয়ে যাবে? 13/20। এই 13 সমানই বলে দিয়েছে 325, তাহলে 20 সমান কত? এক্স ধরে নিলাম। কাটাকাটি করবো সমানে এদিকে ওদিকে, 13 দুগুণে 26, 5 13 65, তাহলে এক্স সমান সমান 25, আর 2-এ 25 দুগুণে 50, আর এই 16টা বসিয়ে দাও, মানে 500। অ্যাকচুয়াল সংখ্যাটা 500। এবার বলেছে যদি সেটা 650 হয়, এখন 650 হয়, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি? কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দেখো, 150, নিচে 500, বেড়েছে বা কমেছে সবসময় প্রথমটা বসে, ইন্টু 100, এত পার্সেন্টেজ। এই শূন্য এই শূন্য, 5 একে 5, 5 3 15, মানে 30%। কত পার্সেন্ট বেড়েছে? 30% বেড়েছে 650 হতে গেলে সেই সংখ্যাটি। ঠিক আছে,
তাহলে এই কটাই অঙ্ক ছিল তোমাদের পিএসসি ক্লার্কশিপ ফার্স্ট শিফটে। আশা করছি সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো। তো ঠিক আছে, পরবর্তী শিফটের সেশনের প্রশ্নগুলোকে নিয়ে আস্তে আস্তে আলোচনা হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।